গ্রামের সহজ সরল এক আমুদে ছেলে শহরে এসে নাইট ক্লাবে নাচানাচি করতে গিয়ে হট্টগোল বাঁধিয়ে বসে এক কোটিপতির মাফিয়া ছেলের সাথে। হাতাহাতির এক পর্যায়ে খুন হয়ে যায় মাফিয়া ছেলে, তাও আবার তার বডিগার্ডের পিস্তলের গুলিতে। এরপর ছেলেটির লাশ লুকিয়ে ফেলার প্রচেষ্টা চলতে থাকে রোমাঞ্চকর পথ পেয়ে। মুভিটিতে এত পরিমাণ সাসপেন্স ও টুইস্ট রয়েছে যা আপনাকে মুভির শেষ পর্যন্ত ধরে রাখবে, আর শেষের টুইস্ট থাকবে আপনার কল্পনার বাইরে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল গল্পে। মুভির শুরুতেই আমরা প্রভাবশালী ব্যক্তি বড় মির্জাকে দেখতে পাই। বড় মির্জা এই শহরের একমাত্র সম্রাট, আর তার সামনে বসা লোকটি হচ্ছে মতি মিয়া। সে হচ্ছে বড় মির্জার পিএস। এরপর সিন চলে যায় সিলভার মুন নামে একটি হোটেলে, যেখানে আমরা বড় মির্জার একমাত্র ছেলে ছোট মির্জাকে দেখতে পাই। সে হোটেলে একটা ডান্স ক্লাবে এসেছে একটু আনন্দ উল্লাস করতে, আর এই ছোট্ট মির্জার পিএস ছিল বদি নামে এই লোকটি। সে সবসময় ছোট মির্জার সাথে থাকতো আর দেখভাল করত। ছোট মির্জা তখন ড্রিঙ্কস করতে থাকে আর ডান্স উপভোগ করতে থাকে। তবে হঠাৎ করেই ওমর নামে একটা ছেলে ডান্স করতে থাকা মেয়েটির সাথে নাচতে শুরু করে। এটা দেখে বদিও যায় মেয়েটির সাথে ডান্স করতে, তখন ওমর তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এতে বদি প্রচন্ড রেগে যায় আর বিষয়টা ছোট মির্জাকে জানায়। তখন সে বদির হাতে একটা বন্দুক দিয়ে বলে ওমরকে মেরে দিতে। এরপর বদি বন্দুক হাতে নিয়ে ওমরের কাছে তাকে মারতে যখন যায়, তখন ডান্স করতে থাকা মেয়েটি বিষয়টা সামলে নেয়। এরপর পার্টি শেষ হলে ছোট মির্জা এবং বদি হোটেলে তাদের রুমে ঘুমাতে চলে যায়। তবে ওমর তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে রাতের বেলা সোজা চলে আসে বদির বেডরুমে। বদি তখন কিছুটা অবাক হয়, কারণ ওমর তার রুম চিনল কিভাবে। ওমর তখন ডান্স ক্লাবের বিষয়টা নিয়ে বদির গায়ে হাত তুলতে থাকে। এরপর ওমর যখন বদির গলা চেপে ধরে, তখন বদি তার পাশের রুমে থাকা ছোট মির্জাকে ডাকতে শুরু করে। তখন ছোট মির্জা ওমরের নাম জিজ্ঞেস করলে ওমর বলে তার নাম মেসি, আর সে এখানে খেলতে এসেছে। আর সে তখন ছোট মির্জাকেও খেলার জন্য চ্যালেঞ্জ করে। এতে ছোট মির্জা প্রচন্ড রেগে গিয়ে মেজাজ ছাড়িয়ে ফেলে, আর সে একটা বন্দুক নিয়ে ওমরকে মারতে যায়। বন্দুক দেখে ওমর প্রচন্ড ভয় পেয়ে যায়। ছোট মির্জা বলে, তুই যদি মেসি হয়ে থাকিস তাহলে আমিও এমবাপ্পে। এই বলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে বদি বিষয়টা সামলানোর চেষ্টা করে আর ছোট মির্জাকে শান্ত করার চেষ্টা করে, কারণ ওই সময় ছোট মির্জার হাতে বন্দুক ছিল। বদি তখন তার হাত থেকে বন্দুকটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে এই অবস্থায় হাতাহাতির এক পর্যায়ে বদির হাতে বন্দুকের ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যায়, আর সেই গুলিতে ছোট মির্জা মারা যায়। বদি তখনই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য একদম ভীত হয়ে পড়ে, কারণ বড় মির্জাকে সে কি জবাব দেবে। এই ভয়ে সে একদম পাগলের মতো আচরণ করতে থাকে। তখন ওমর বলে, আমি তো মারি নাই, আপনি মেরেছেন, আর বন্দুকটাও আপনার হাতে। আর ওমর জানায় তার সাথে ছোট মির্জার কোনো শত্রুতা নেই, তাহলে কেন সে ছোট মির্জাকে মারতে যাবে। তখন বদি বলে, বড় মির্জা যদি জানতে পারে খুনের সময় তুই এখানে ছিলি, তাহলে আমাদের দুজনকে কারোর রক্ষা নেই। আর তুই যেই রুমে ঢুকেছিস সেটার প্রমাণ সিসিটিভি ফুটেজে আছে। ওমর যেহেতু নির্দোষ, তাই সে এই ঝামেলায় জড়াতে চায় না, কিন্তু বদি তাকে খুব ভয় দেখায় যে সে তাকে খুনের দায়ে ফাঁসিয়ে দেবে। তখন বদি ওমরকে জানায় যে তোর কারণে আমি এই ঝামেলায় ফেসে গেছি, তাই এখন তুই আমাকে হেল্প করবে। আর বদি যদি ফেসে যায় তাহলে ওমর নিজেও ফেসে যাবে। আর এখন তাদের এই সাপলুডুর খেলায় সাপ হচ্ছে বড় মির্জা, তাই তার হাত থেকে দুজনের বাঁচতে হলে ছোট মির্জার লাশটাকে গুম করতে হবে। এরপর কোনো উপায় না পেয়ে ওমর বদির কথায় রাজি হয়, আর তারা ছোট মির্জার লাশটাকে লাগেজে ভরে গাড়ির পেছনে রেখে দেয়। কিন্তু এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে একটা লোক দেখতে পায়, আর এই লোকটি কে সেটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় বদি মনে মনে ভাবতে থাকে যে ওমরের কারণে সে খুনের দায়ে ফেসে গেছে, তাই সে সুযোগ পেলে ওমরকে ছাড়বে না। সে খুনের পুরো দায় ওমরের উপর চাপিয়ে দিবে, আর তার কাছে প্রমাণ হিসেবে আছে সিসিটিভি ফুটেজ। অন্যদিকে ওমরও ভাবতে থাকে যে সে নির্দোষ থাকা সত্ত্বেও বদি তাকে কৌশলে ফাঁসিয়ে দিয়েছে, তাই সেও সুযোগ পেলে এখান থেকে পালিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর সামনেই পুলিশের চেকপোস্ট পড়ে। এতে তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। পুলিশ এসে বদির কাছে গাড়ির কাগজপত্র চায়। তখন ওমর গাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশকে জানায় যে এই গাড়িটি একটা পাওয়ারফুল লোকের গাড়ি। পুলিশ নাম জিজ্ঞেস করলে বদি তাকে বড় মির্জা নাম বলতে বলে। তখন ওমর জানায় বড় মির্জার ছেলে ছোট মির্জার গাড়ি।
বড় মির্জার নাম শুনে পুলিশ তাদেরকে আর আটকায় না, কোনো রকম চেকিং ছাড়াই তাদের গাড়িটি ছেড়ে দেয়। তবে সামনে কিছু দূর যাওয়ার পর আবারও পুলিশ তাদের গাড়ি থামাতে বলে। দুজনেই তখন ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এবার মনে হয় তারা ধরা পড়ে যাবে। কিন্তু পুলিশটা এসে জানায় তাদের গাড়ির বেগ জ্বালা খোলা আছে, সেটা জানানোর জন্যই গাড়ি থামাতে বলা হয়েছে। এরপর ওমর গিয়ে বেগ জ্বালা আটকে দেয়। কোনো রকমে তারা পুলিশের হাত থেকে বেঁচে ফিরে। তবে বেগ জ্বালা এরকম খোলা রাখার কারণে ওমর বদিকে অনেক গালিগালাজ করে, কারণ তারা একটুর জন্য ধরা পড়ে যাচ্ছিল। হঠাৎ করে গাড়ির ভিতরে ফোনের রিংটোন বেজে ওঠে। ওমর আর বদি দুজনেই তাদের ফোন চেক করে দেখে তাদের কারোরই ফোন আসেনি। তখন ওমর বুঝতে পারে কলটা এসেছে ছোট মির্জার ফোনে। তাই দ্রুত গাড়ি থামিয়ে বদি ছোট মির্জার ফোনটা লাগেজ খুলে বের করে। তার ফোন তখন বড় মির্জা অর্থাৎ তার বাবা ফোন করেছিল। এটা দেখে তারা দুজনেই ভয়ে কুঁকড়ে যায়। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বড় মির্জা যাচ্ছিল। বদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সে তার গাড়িটা থামায় আর বদিকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে আর তার ছেলে কোথায়। তখন বদি জানায় ছোট মির্জা হোটেল থেকে চলে গেছে, কোথায় গেছে সে জানে না, হয়তো কোনো কাজে বেরিয়েছে। বড় মির্জা বলে তুই এখানে কি করছিস? তখন বদি জানায় গাড়ি নষ্ট। বড় মির্জা তখন গাড়িটা দড়ি দিয়ে বাঁধতে বলে। ওমর তখন সুযোগ বুঝে চলে যেতে চাইলে বদি তাকে জোর করে বড় মির্জার সাথে পরিচয় করিয়ে দেয় আর তাকে বলে ওমর হচ্ছে আপনার ছেলের বন্ধু, লন্ডন থেকে দেশে ফিরেছে। ছোট সাহেব বলছে তাকে বাসায় নিয়ে যেতে, কিন্তু সে এখনো হোটেলে চলে যেতে চায়। বলেন তো কেমন লাগে? মূলত সে ওমরকে তার কাছে রাখার জন্য বড় মির্জাকে এসব বলতে থাকে, যাতে সে ওমরকে আটকায়। বড় মির্জা জানিয়ে দেয় মির্জা বাড়ির কোনো গেস্ট এখন পর্যন্ত হোটেলে থাকেনি, তাই সে নিজের বাড়ির গেস্ট মনে করে ওমরকে তার গাড়িতে তুলে নেয়। আর ওইদিকে বদি এটা ভেবে ভয় পেতে থাকে যে ওমর হয়তো মির্জা সাহেবকে উল্টাপাল্টা কিছু বলে তাকে ফাঁসিয়ে দেবে। ওমরও মির্জা সাহেবের পাশে কিছুটা ভয় পাচ্ছিল। যাই হোক, এরপর তারা সবাই বাড়িতে আসে। মির্জা সাহেব তার স্ত্রীর সাথে ওমরের পরিচয় করিয়ে দেয় আর জানায় ও হচ্ছে আমাদের ছোট্টর বন্ধু, এই বাড়িতে কিছুদিন থাকবে। আর ওই বাড়িতে একটি কাজের মেয়ে ছিল যে কিনা বদিকে অনেক পছন্দ করত। তবে বদি তাকে খুব একটা পাত্তা দিত না। বদি কাজের মেয়েকে বলে তার জন্য একটা চা আর ওমরের জন্য কফি বানিয়ে আনতে। কাজের মেয়ে চলে গেলে বদি ওমরকে জানায় মির্জা সাহেব এখন 1 ঘন্টা ঘুমাবে, তাই এই সময়ের মধ্যে তাদেরকে কাজটা সারতে হবে। তাই তারা চা কফি না খেয়ে নিচে নেমে আসে। কিন্তু নিচে এসে তারা দেখতে পায় ছোট মির্জার গাড়িটি সেখানে নেই। তখন বদি দারোয়ানকে জিজ্ঞেস করলে জানতে পারে ড্রাইভার ছোট সাহেবের গাড়িটি গ্যারেজে নিয়ে গেছে। এটা শুনে তারা দুজনে ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে গ্যারেজে চলে আসে, কারণ গাড়ির ডিকি খুলে ফেললে তারা ধরা পড়ে যাবে। তবে তারা গ্যারেজে এসে দেখতে পায় গাড়ির ডিকিতে লাগেজটা নেই। এটা দেখে তারা দুজনে খুবই অবাক হয়ে যায়। তবে সেখানকার মেকানিক জানায় যে মতি মিয়া গাড়িটা এইভাবেই দিয়ে গেছে, ডিকিতে কোনো লাগেজ ছিল না। এরপর তারা দুজনে আবারও দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরে আসে। বদি মতি মিয়াকে এসে জিজ্ঞেস করে গাড়িতে থাকা লাগেজটা কোথায়। তখন সে রেগে গিয়ে বদিকে বলে যে সে হচ্ছে বড় সাহেবের পিএস আর বদি হচ্ছে ছোট সাহেবের পিএস, তাহলে সে কেন ছোট সাহেবের লাগেজ টানতে যাবে? সে জানায় লাগেজটা মোবারক নিয়ে ছোট সাহেবের রুমে রেখে দিয়েছে। তবে মোবারক তাকে জানিয়েছে যে লাগেজটা অনেক ভারী, তাই সে বদিকে জিজ্ঞেস করে ওই লাগেজের ভিতরে কি। বদি তখন প্রচন্ড ভয় পায় আর বলতে থাকে যে সে কিছু করেনি আর সে কিছু জানেও না। তবে মতি মিয়ার ধারণা ব্যাগ ভর্তি ফরেন জিনিস নিয়ে এসেছে ছোট সাহেবের বন্ধু, কারণ ছোট সাহেবেরও নেশা পানির অভ্যেস আছে। মতি মিয়া বদিকে বলে দেয় তার জন্য একটা বোতল ম্যানেজ করে রাখতে। এরপর তারা দুজনেই ছোট সাহেবের রুমের কাছে যায়, কিন্তু গিয়ে দেখে রুমে তালা দেওয়া। ওমর তখন বদিকে পাঠায় ছোট সাহেবের মায়ের কাছ থেকে চাবি আনতে, কিন্তু বদি গিয়ে ছোট সাহেবের মা অর্থাৎ খালাকে খুঁজে পায় না। ফিরে এসে দেখে ওমর সেখানে নেই। সে সন্দেহ করতে থাকে যে ওমর বোধহয় পালিয়েছে, তাই সে এদিক ওদিক ওমরকে খুঁজতে থাকে। তবে বাড়ির দারোয়ান জিজ্ঞেস করলে সে জানায় ওমরকে সে বাড়ি থেকে বেরোতে দেখেনি। বদি তখন চিন্তায় পড়ে যায় যে ওমর তাহলে গেল কোথায়। উপরে এসে সে দেখে ওমর ছোট সাহেবের জামা কাপড় পরে তার রুমে বসে আছে। এইটা দেখে বদি অবাক হয়ে যায় আর সে জিজ্ঞেস করে কিভাবে ওমর ভেতরে আসলো। তখন ওমর জানায় খালাম্মা রুম খুলে দিয়েছে। তখন ওমর বদিকে মাথা ঠান্ডা করতে বলে, কিন্তু বদি জানায় যা করার এখনই করতে হবে। কিন্তু এতক্ষণে মির্জা সাহেবও ঘুম থেকে উঠে গেছে, তাই বদি খুব টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে কিভাবে এখন তারা লাগেজটাকে নিয়ে বের হবে। তবে বদি ভয় পেলেও ওমরের মনে সাহস ছিল, তাই সে লাগেজটা নিয়ে বেরিয়ে পড়তে চায়। কিন্তু তখনই পেছন থেকে মির্জা সাহেব ডাক দেয় আর বলে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? তারা দুজন তখন কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই মির্জা সাহেবের স্ত্রী সেখানে আসে। তার ধারণা ওমর বোধহয় তার লাগেজ নিয়ে গেস্ট রুমে শিফট হতে যাচ্ছে, তাই তারা বদিকে বলে ওমরের লাগেজটা গেস্ট রুমে রেখে আসতে। এরপর তারা ওমরকে সাথে নিয়ে খাবার খেতে বসে।
তখন মির্জা সাহেব তার ছেলেকে ফোন করে, কিন্তু ওই পাশ থেকে ফোনটা রিসিভ করছিল না, কারণ ফোনটা ছিল অমরদের কাছেই। তখন ছোট মির্জার মা বলে ওঠে, তোমার ছেলে কোথায় কোনো অপকর্ম করে বেড়াচ্ছে কে জানে। এটা শুনে মির্জা সাহেব বলে, এই বয়সে আমার ছেলে আনন্দ ফুর্তি করবে না তো কি আমার মতো বুড়ো হলে করবে। তখন সে বলে, তোমার ছেলে যা করছে সেটাকে ফুর্তি বলে না, সমাজের চোখে সেটা বেআইনি কাজ। মির্জা সাহেব বলে, এই শহরে আমি যেটা বলবো সেটাই আইন, আর আমার ছেলের জন্য সবকিছু জায়েজ। এরপর সে বদিকে ডেকে জানায়, কাল অবজিশনের আব্দুল মজিদ খান তাকে টেলিফোনে হুমকি দিয়েছে। আব্দুল মজিদ তাকে হুমকি দিয়েছে যে সে তার ছেলে ছোট মির্জাকে তার বাড়ির মাটির নিচে পুঁতে রেখে দেবে, আর এর জন্য সে তার ছেলেকে নিয়ে কিছুটা ভয় পাচ্ছে। তবে এসবের জন্য সে বদিকে অনেক বকাঝকা করে, কারণ সে ঠিক মতো তার ছেলের খেয়াল রাখতে পারে না। আর কালকে সে গাড়িতে ওমরের কাছে থেকে জানতে পেরেছে যে তার ছেলে কালকে সিলভার মুন হোটেলে গিয়েছিল, তাই সে বদিকে আবারও সেই হোটেলে গিয়ে তার ছেলের খোঁজ করতে বলে। আর ওমর এই কথাটা মির্জা সাহেবকে জানিয়েছে বলে বদি তার উপর প্রচন্ড ক্ষেপে যায়। তবে ওমরের মাথায় তখন অন্য একটা প্ল্যান কাজ করে। আব্দুল মজিদ যেহেতু মির্জা সাহেবকে হুমকি দিয়েছে যে তার ছেলেকে মেরে গাড়ির মাটিতে পুঁতে রাখবে, তাই এই সুযোগটাকে ওমর কাজে লাগাতে চায়। সে বদিকে জানায়, তারা যদি ছোট মির্জার লাশটাকে বাড়ির মাটিতে পুঁতে ফেলে তাহলে নাম হবে আব্দুল মজিদ খানের, আর তাদের কেউ কেউ সন্দেহ করতে পারবে না। এদিকে মির্জা সাহেবের স্ত্রী তার স্বামীকে দোষারোপ করতে থাকে, কারণ সে যদি প্রশ্রয় না দিয়ে ঠিক মতো তার ছেলেকে শাসন করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। দেখবে একদিন এমন বিপদ আসবে যেদিন তুমি সামাল দিতে পারবে না। তবে মির্জা সাহেব মনে করেন সে সামাল দিতে পারবে না এমন কোনো কেস পৃথিবীতে নেই। তবে তাদের দুজনেরই ছেলেকে নিয়ে খুব টেনশন হচ্ছিল। এদিকে তারা দুজন লাগেজ খুলে দেখে লাশ পচে গিয়ে গন্ধ বের হচ্ছে, তাই ওমর তখন লাশের উপর স্প্রে করে দেয়। বদিকে ডেকে নিয়ে মির্জা সাহেব জিজ্ঞেস করে যে সে হোটেলে গিয়েছিল কিনা। তখন বদি জানায় সে হোটেলে গিয়েছিল, তবে ছোট সাহেবকে খুঁজে পায়নি। মির্জা সাহেব তখন মতি মিয়াকে ডাকে আর তাকে হোটেলে গিয়ে হোটেলের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ আনতে বলে। কিন্তু মতি মিয়া জানায় হোটেলে অনেক ভিআইপি লোকের ছেলেমেয়েরাও যায়, আর তারা সেখানে গিয়ে কি করে সেটা আপনি ভালো করেই জানেন, আর সিসি ক্যামেরার ফুটেজগুলো সেন্সিটিভ। তখন মির্জা সাহেবের স্ত্রী তাকে ডেকে নিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেলে? তোমার ছেলে হোটেলে কি করেছে সেই ফুটেজে তুমি দেখবে? আর এরকম তো প্রথমবার না, আমাদের ছেলে হুটহাট গায়েব হয়ে যায়, তাই সে আজকের দিনটা দেখতে বলে। মির্জা সাহেব চলে গেলে মতি মিয়া বদিকে বলে, ছোট সাহেব কোথায় সত্যি করে বল। তখন বদি জানায় সে জানে না, তবে মতি মিয়ার কিছুটা সন্দেহ হতে থাকে তাদের দুজনের উপর। পরের দিন সকালে মতি মিয়া ওমরকে বলে, ছোট ভাইজানের সব বন্ধু বান্ধবদের আমি দেখেছি, কিন্তু তোমারে তো দেখি নাই, তোমার ফান্ডাটা কি? তখন ওমর বলে, লন্ডন গেছেন কখনো? লন্ডন না গেলে আমাকে দেখবা কই? এই বলে সে একটা মদের বোতল তার হাতে ধরিয়ে দেয়, আর এতে মতি মিয়া খুব খুশি হয়। সে ওমরকে বলে, বাড়িতে এখন থেকে আপনার যা যা লাগবে শুধু আমারে একবার বলবেন। আর এই মদের বোতল মূলত ওমর ছোট মির্জার রুম থেকে পেয়েছিল। যাই হোক, রাতে যখন মদ খেয়ে মতি মিয়া এবং দারোয়ান সবাই মিলে মাস্তি করছিল, তখন সেই সুযোগে তারা দুজন বাড়ির সামনে মাটি খুঁড়ে ছোট মির্জার লাশটাকে পুঁতে ফেলে। কাজ শেষ করে ফেরার সময় তারা দেখতে পায় তাদের সামনেই বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেটা দেখে তারা দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন মির্জা সাহেব থানায় ফোন করে। পুলিশ অফিসার শওকতকে বলে তার ছেলের ফোন ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে। তবে মির্জা সাহেবের স্ত্রী তাকে বলে, আব্দুল মজিদ যে তাকে ফোনে এত বড় হুমকি দিয়েছে এই বিষয়টা সে কেন পুলিশকে জানালো না। তখন মির্জা সাহেব জানায়, আজকেই মজিদ দেশে ফিরেছে, তাই আজকেই তাকে পুলিশে ধরিয়ে দিলে পলিটিক্যালি অনেক বড় ইস্যু হয়ে যাবে। তার কথা শুনে আমরা বুঝতে পারি তার ছেলের থেকে পলিটিক্সটা বেশি গুরুত্বপূর্ণ, আর এতে মির্জা সাহেবের স্ত্রীও খুব কষ্ট পায়। এদিকে ওমর এসে জানায় তার কাজ শেষ, তাই আজকে সে চলে যাবে। বুধবারে যদি কোনো ঝামেলা হয় তখন ওমর বলে, তোমার ঝামেলা তুমিই দেখবা। এদিকে মির্জা সাহেবের লোকজন সে আব্দুল মজিদকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নিয়ে আসে। সবাই যখন খাবার খাচ্ছিল তখন পুলিশ অফিসার শওকত মির্জা সাহেবকে ফোন করে আর জানায় যে তার ছেলের ফোনের লোকেশন তার অবজিশন আব্দুল মজিদের বাড়ির আশেপাশে দেখাচ্ছে। ফোনটা লাউড স্পিকারে ছিল, তাই ওমর আর বদি শুনতে পায়। তাই ওমর ভাবতে থাকে ফোনটা তো তার কাছে ছিল, তাহলে সেখানে কিভাবে গেল। দুজনে তখন ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। তখন ওমরের মনে পড়ে যে সে তো বদির কাছ থেকে ফোনটা নিয়ে নিজের পকেটে রেখেছিল। এরপর মির্জা সাহেব যাওয়ার পর সে ফোন নিয়ে মির্জা সাহেবের গাড়িতে উঠেছিল, অর্থাৎ ফোনটা সেই গাড়িতেই কোথাও পড়ে গেছে, যেটা ওমর নিজেও জানে না। তাই ওমর ভয় পেতে থাকে যে যদি একবার ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশে বাড়িতে চলে আসে তাহলে তারা ধরা পড়ে যাবে। আর ওমরের কাছে কোনো পাসপোর্ট নেই, যার কারণে পুলিশ সহজেই ধরে ফেলবে যে ওমর বিদেশে ছিল না। এসব নিয়ে দুজনেই প্রচন্ড ভয় পেতে থাকে। এর মধ্যেই মির্জা সাহেবের লোকজন আব্দুল মজিদকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর এই গাড়িতে যেহেতু ছোট মির্জার ফোনটা ছিল তাই তারা দুজনেই গাড়ির কাছে যায়, আর বদিকে গাড়ির ভেতরে থেকে ছোট মির্জার ফোনটা খুঁজে পায়।
ঠিক তখনই পুলিশি লোকেশন ট্র্যাক করে মির্জা সাহেবের গাড়িতে চলে আসে। বদি তখন গাড়ির ভেতরেই লুকিয়েছিল। পুলিশ এসে ওমরকে জিজ্ঞেস করে, আপনি কে? আপনাকে তো আগেই বাড়িতে দেখিনি। ওমর জানায় সে ছোট মির্জার বন্ধু। ঠিক তখনই মির্জা সাহেব শওকতকে ডাক দিলে সে মির্জা সাহেবের কাছে আসে। বদি তখন গাড়ি থেকে বেরিয়ে আসে, আর চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ছোট মির্জার ফোনটা তখন অফ হয়ে যায়। ওমর তার কাছে মোবাইলটা রেখে দিতে বলে আর সাবধান করে দেয় পুলিশের সামনে উল্টোপাল্টা কিছু না বলতে। শওকত এসে মির্জা সাহেবকে জানায় যে তার ছেলের ফোনের লাস্ট লোকেশন এই বাড়িতেই দেখাচ্ছে। তবে আবারও যখন সে কন্ট্রোল রুমে ফোন করে বর্তমান লোকেশন জানতে চায়, তখন সেখান থেকে জানায় ফোনটা অফ রাখার কারণে বর্তমানে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। তবুও লাস্ট লোকেশন অনুযায়ী পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু মির্জা সাহেব বলতে থাকে তার ছেলে বাড়িতে আসেনি, আসলে তার অবশ্যই দেখতো। তবে মির্জা সাহেবের ধারণা কেউ একজন তার সাথে গেম খেলছে, আর সেই মানুষটি হচ্ছে আব্দুল মজিদ। এরপর সে আব্দুল মজিদের উপর টর্চার শুরু করে। তার ধারণা আব্দুল মজিদ রাজনৈতিক মাঠে জায়গা পাওয়ার জন্য এসব করেছে। তাই সে মজিদকে বলে, আমার ছোট কই আর আমার ছোটর ফোন কই? কিন্তু আব্দুল মজিদ পুরো বিষয়টি অস্বীকার করে। সে জানায় সে এসবের কিছুই জানে না। কিন্তু মির্জা সাহেবের ধারণা মজিদের কাছে তার ছেলের ফোন আছে। তা না হলে আব্দুল মজিদের বাসা থেকে শুরু করে আব্দুল মজিদ যেখানেই গিয়েছে সেই দিকে লোকেশন মুভ করবে কেন? আর এখানে আসার পর ট্র্যাকিং বন্ধ হয়ে গেল কেন? তখন মজিদ জানায়, আমার তো হাত পা তোমার সামনেই বাঁধা, তাহলে এখানে আসার পর আমি কিভাবে মোবাইল ধরবো? আর তোমার ছেলেকে কিভাবে কি করব? মির্জা তখন বুঝতে পারে আব্দুল মজিদ সত্যি এর সাথে জড়িত না, তাই তাকে ছেড়ে দেয়। এদিকে ছোট মির্জার মায়ের কান্না দেখে বদি খুব ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেয় সে সব সত্যি কথা বলে দেবে। তখন ওমর বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে লাশ গুম করা এটা তো অ্যাক্সিডেন্ট ছিল না, তাই বলে মা সন্তানের লাশ দেখতে পারবে না। ওমর তখন বদিকে শান্ত করার চেষ্টা করে আর বলে ভুল কোনো সিদ্ধান্ত না নিতে, কারণ এটা তারা করেছে তাদের জীবন বাঁচানোর জন্য। তবে বদি কোনো কথাই শোনে না, সে খালার কাছে আসে সবকিছু জানিয়ে দিতে। সে যখন সবকিছু একে একে বলতে থাকে, তখন হঠাৎ করে পিছন ফিরে দেখে তার খালা সেখানে নেই। তার পাশে দাঁড়িয়ে আছে ওমর। মূলত খালা স্টোর রুমে যাওয়ার কারণে বদির কথাগুলো শুনতে পারেনি। যাই হোক, এরপর ওমর জানায় সব ঝামেলা মিটে গেছে, তাই সে আজকেই চলে যাবে, আর এর জন্য সে বদির মুখটা বন্ধ রাখতে বলে। এদিকে পুলিশ জেনে যায় যে মির্জা সাহেব আব্দুল মজিদকে তুলে এনে অহেতুক টর্চার করেছে। সেই সাথে সেটাও জানায়, আপনার ছেলে গত 2 দিনের কল লিস্ট এবং সম্ভাব্য লোকেশন আমরা বের করেছি। আপনার ছেলে পরশুদিন রাতে সিলভার মুন হোটেলে ছিল, সেটাও জানায় সিলভার মুন হোটেলে গত 1 সপ্তাহে কোনো সিসিটিভি ফুটেজ রেকর্ড হয়নি। মূলত এই কাজটি মতি করিয়েছিল যাতে ছোট মির্জার অন্তরঙ্গের কোনো দৃশ্য সিসিটিভি ক্যামেরাতে উঠে না আসে। আর এতে মির্জা সাহেব মতির উপর বেশ চটে যায়। তবে শওকতই পুরো বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে চায়। তার ধারণা সিসিটিভি ফুটেজ চেক করলে সে অনেক কিছুই পেয়ে যাবে, কিন্তু দারোয়ান এসে জানায় বাড়ির সিসিটিভি ক্যামেরাও 3 দিন ধরে নষ্ট। তখন শওকত বলে, আমি আপনার বাড়ির সবাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই, আর আপনার ছেলের বন্ধুকেও নিয়ে যেতে চাই। মির্জা সাহেব বলে, ও তো 2 দিন হলো আমাদের এখানে এসেছে, আমাদের বাড়ির গেস্ট। শওকত বলে, 2 দিন ধরে আপনার ছেলেও গায়েব, আর সিসিটিভি ফুটেজও নেই। তবে ওমর নিজে থেকে সাহায্য করার জন্য শওকতের সাথে থানায় যেতে রাজি হয়। এরপর শওকত সবাইকে নিয়ে থানায় আসে আর একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর বেধড়ক পেটাতে থাকে। আর এটা দেখে বাহিরে বসে ওমরের বদি দুজনেই খুব ভয় পেয়েছিল। এরপর ওমরকে জিজ্ঞাসাবাদ করা হয়। শওকত বলে, আপনাকে তো আগে দেখিনি। তখন ওমর বলে, লন্ডনে ছিলাম, না দেখাটাই স্বাভাবিক। তখন শওকত বলে, আপনি বিদেশ থেকে আসলেন আর আপনার বন্ধু গায়েব হয়ে গেল? ওমর মুচকি হেসে বলে, ব্যাপারটা কাকতালীয় ছাড়া কিছুই না। তবে শওকতের সন্দেহে সবকিছুর মাস্টার মাইন্ড হচ্ছে ওমর। সে ওমরকে বলে, বিদেশ থেকে আসার আগে আপনি অবশ্যই আপনার বন্ধুকে ফোন করেছিলেন, তাই না? ওমর বলে, হ্যাঁ হয়েছে। তখন শওকত বলে, তাহলে তার কল লিস্টে বিদেশে কোনো নাম্বারের রেকর্ড নেই, এর জবাব আপনি কি দিবেন? ওমর তখন কল লিস্টের রেকর্ড হাতে নিয়ে মুচকি হেসে জানায় যে সে তার বন্ধুকে হোয়াটসঅ্যাপে কল দিত, তার কল লিস্টে নাম্বার নেই। যাই হোক, এরপর ওমরকে ছেড়ে দেয় আর তারপর বৌদিকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক তখনই সিন শিফট হয়ে মির্জার বাড়িতে চলে যায়। পুলিশ এসে বাড়ির সেই জায়গাটায় মাটি খুঁড়তে থাকে যেখানে তারা ছোট মির্জার লাশটাকে পুঁতে রেখেছে। মূলত বৌদিকে জিজ্ঞাসাবাদ করলে সে ভয় পেয়ে বলে দেয় যে ছোট মির্জার লাশ কোথায় আছে সে জানে, তবে খুঁজে তারাই করেছে এটা বলেনি। কিন্তু পুলিশ ওই জায়গাটায় খুঁড়ে কোনো লাশ খুঁজে পায় না। মির্জা সাহেব শওকতের উপর চটে গিয়ে বলে, শুধু শুধু কাউকে হয়রানি করি আমার ছেলে কোথায় আছে সেটা বের করো। কিন্তু শওকতের ওমরের ওপরেই সন্দেহ হয়, তাই তার পাসপোর্ট দেখতে চায়। তখন ওমর সাথে সাথে তার পকেট থেকে পাসপোর্টটা বের করে দেখায়। আর এটা দেখে বদি পুরাই অবাক হয়ে যায়, কারণ ওমর তাকে বলেছিল সে বিদেশ থেকে তো আসেইনি আর তার কাছে কোনো পাসপোর্টও নেই। তবে এখন কিভাবে ওমরের কাছে পাসপোর্ট আসলো সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো।
ছেলের টেনশনে মির্জা সাহেব অসুস্থ হয়ে পড়ে। পুলিশ চলে যাওয়ার পর বদি ওমরকে জিজ্ঞেস করে লাশ কই। তখন ওমর সেই লাশটাকে সরিয়ে ফেলেছে, কারণ সে ভালো করে জানতো পুলিশ যদি বদিকে জিজ্ঞাসাবাদ করে তাহলে সে ভয় পেয়ে সব সত্যি কথা পুলিশকে বলে দেবে, আর এই জন্য সে লাশটাকে সরিয়ে ফেলেছে। বদি লাশ এখন কোথায় আছে সে তার জানতে চাইলে ওমর তাকে বলে না। তখন বদির খালার জন্য খুব মন খারাপ হয়। সে জানায় সব সত্যি কথা তাদেরকে বলে দেবে। তবে ওমর জানায় বদি যদি এখন সত্যি কথাও বলে তারপরেও কেউ তার কথা বিশ্বাস করবে না। আর ওমর জানায় যে আজকে চলে যাবে সে, তাই সে বিদায় নেওয়ার জন্য খালার কাছে যায়। সে তাকে বলে, ধরেন একটা লোক খুব খারাপ, আপনার পরিবারের খুব ক্ষতি করলো, এত বড় ক্ষতি যে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল। আপনি যদি সেই মানুষটার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ পান তাহলে কি প্রতিশোধ নেবেন? তখন খালা বলে, না, ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। ওমর বলে, ধরেন সে যাকে শাস্তি দিয়ে ফেলেছে তার মায়ের কষ্ট দেখে যদি সে অনুতপ্ত হয় তাহলে? যদি ভেতরে ভেতরে পড়তে থাকে তখন সে বলে যে অনুতপ্ত হয়, সে আর খুনি থাকে না। মূলত ওমর নিজেও ছোট মির্জার মায়ের কান্না দেখে ভেতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছিল। ওমর তাকে বলে, আপনার মতো পেলে ভাবনাটা হয়তো অন্যরকম হতো। যাই হোক, এরপর সবাইকে বিদায় জানিয়ে ওমর বদিকে নিয়ে চলে যাচ্ছিল। তবে এতদিন এই বাড়ির প্রতি আর মানুষদের প্রতি তার একটা মায়া তৈরি হয়েছিল, তাই বাড়ি থেকে যাওয়ার সময় সে খুব ইমোশনাল হয়ে পড়ে। গাড়িতে করে যাওয়ার সময় বদি বলে, তুই এগুলো খালাকে কেন বললি? কারণ খুন তো করেছে বদি। তখন ওমর বদিকে গাড়ি থামাতে বলে। আর এইবার আমরা এই মুভির সব থেকে বড় টুইস্ট জানতে পারবো। আসলে শুরু থেকে যা যা হয়েছে সবকিছু হয়েছে ওমরের প্ল্যানে, আর তাকে সাহায্য করেছে তার বাবা। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ওমরের ছোট একটি বোন ছিল। ওমর তার বোনকে অনেক ভালোবাসত। খুব সুন্দর একটা হাসি খুশি পরিবার ছিল তার। পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য ওমর চলে যায় লন্ডনে। একমাত্র আদরের বোনটিকে ছেড়ে ওমরের যেতে ইচ্ছে করছিল না। তার বোনও অনেক কান্নাকাটি করছিল। তবে মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য ওমর বিদেশে চলে যায়। এর কিছুদিন পর ওমরের বোন আর তার বাবা রিক্সা দিয়ে যাওয়ার সময় ছোট মির্জা তাদের পথ আটকায় আর জোর জবরদস্তি করে ওমরের বোনকে তুলে নিয়ে যায়। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। ওমরের বাবা থানায় আসে তার মেয়েকে বাঁচাতে, কিন্তু পুলিশকে ছোট মির্জা ফোন করে বলে বিষয়টা সামাল দিতে। তাই পুলিশ তাকে কোনো রকম সাহায্য করে না। অসহায় বাবা ঝড় বৃষ্টির মধ্যেই চলে আসে বড় মির্জার সাথে কথা বলতে। কিন্তু বড় মির্জা বলে, অনেক সাহস বাড়ছে তোমার, তাই না? এই এলাকায় থেকে আমার ছেলের নামে থানায় কমপ্লেন করতে চাও? সে মতি মিয়াকে বলে, ও যাতে ওর মেয়েকে সারা জীবন খুঁজে না পায় সেই ব্যবস্থা করো। এরপর ওমরের বাবা নিরুপায় হয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজতে থাকে। প্রতিদিন অপেক্ষা করত তার মেয়ে ফিরে আসবে, কিন্তু তার মেয়ে আর ফিরে আসে না। অর্থাৎ ছোট মির্জা ধর্ষণের পর তার মেয়েকে মেরে ফেলেছে, আর এর মধ্যেই ওমরও দেশে ফিরে আসে। বাবার কষ্ট আর সে মেনে নিতে পারে না। আর এরপর থেকেই ওমর আর তার বাবা মির্জা সাহেবের লোকদের উপর নজর রাখতে থাকে। ওমর জানতো ছোট মির্জার একমাত্র খাস লোক বধি, আর সেটাও জানতে পারে ছোট মির্জা কথায় কথায় রাগ কইরা পিস্তল বের করে। আর এই পিস্তলের সুযোগটা কাজে লাগিয়ে সে ডান্স বারে বধিকে চটিয়ে দিয়েছিল, কারণ সে জানতো কান টানলে মাথা আসে। এরপর হলো ঠিক তেমন। তবে ঘটনার দিন ওমর ছোট একটা চালাকি করে। সে বন্দুকের নল ছোট মির্জার দিকে ঘুরিয়ে কৌশলে বন্দুকের ট্রিগার চেপে বদির হাতে ধরিয়ে দেয়, আর যার কারণে বদি ফেসে গিয়েছিল। সবকিছু শোনার পর বদি ওমরের উপর প্রচন্ড ক্ষেপে যায়। তবে ওমর জানায় তার প্রতিশোধ নেওয়া শেষ, চাইলে সে এখন তাকে ধরিয়ে দিতে পারে। কিন্তু বদি তাকে আর আটকায় না। সে পেছন থেকে ওমরকে ডাক দিয়ে জানতে চায় লাশ কোথায় আছে। তখন ওমর বলে, তার নাম ওমর না, ওমর নামে কেউ এক্সিস্ট করে না। মূলত ওমরই ফোন দিয়ে মির্জা সাহেবকে থ্রেট করেছিল, কিন্তু মির্জা সাহেব মনে করেছিল সেটি ছিল আব্দুল মজিদ। এরপর ওমর আবারও মির্জা সাহেবকে ফোন করে আর বলেছিলাম না আপনার ছেলেকে মেরে মাটিতে পুঁতে রাখবো, পুঁতে রেখে আসছি, খুঁজা দেখো পাও কিনা। এই কথা শুনে তারা কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে আপনজন হারানোর বেদনা। মূলত ওমর ছোট মির্জার লাশটা ছাদে পুঁতে রেখেছে, যেটা কেউ বুঝতে পারেনি। মুভির শেষটায় আমরা দেখি ওমর তার বাবার সাথে বসে সমুদ্র উপভোগ করছে। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। ওমর মুভিটির কাহিনী আমার কাছে বেশ ভালোই লেগেছে। ক্রাইম থ্রিলার হিসেবে মুভিটি শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই আকর্ষিত করে রেখেছে। আর মুভিটিতে শরীফুল রাজ এবং নাসিরুদ্দিন খানের অভিনয় ছিল দুর্দান্ত। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেইন পাওয়ার জন্য। ধন্যবাদ।